স্বাগত জানাচ্ছি আলামিন স্টাডি 360-তে। আজকে আমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়ে তোমাদের যে সকল একক কাজ, দলগত কাজ, ছক পূরণ সহ যে সকল কাজ রয়েছে সব কিছুর সমাধান আজকের এই একটি ভিডিওতে তোমরা পাবা। চলো আমরা কথা না বাড়িয়ে তোমাদের কাজের সমাধানগুলো দেখে নেই। তার আগে বলে নেই, তোমরা এই অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের পড়াগুলো দুবার রিডিং পড়ে নেবা। দেখো, এখানে তোমাদের একটি ছক দেওয়া রয়েছে, তো এই ছকটি তোমাদের পূরণ করতে হবে। তার আগে আমরা এখানে কি বলছে তা একটু পড়ে নেই। চলো আমরা আমাদের অভিজ্ঞতা ও পূর্ববর্তী পাঠের আলোকে দুটি ভিন্ন সময় এবং ভিন্ন ধারার সমাজে একজন ব্যক্তির অবস্থান ও ভূমিকা কেমন হতে পারে সেই বিষয়ে একটি আলোচনা করি। কয়েকটি দলে বিভক্ত হয়ে এই আলোচনাটি বা আলোচনা পর্বটি আমরা কার্যকর করতে পারি। আলোচনা শেষে নিচের ছকটি পূরণ করি। তো তোমরা এগুলো আলোচনা করতে পারো এবং এই ছকটি তোমরা কিভাবে পূরণ করবে চলো আমরা দেখে নেই। দেখো, এখানে এই তোমাদের ছকে শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ কিভাবে জীবনযাপন করত সেগুলো তোমাদের এই ছকে লিখতে হবে এবং পরবর্তীতে 2024 সালে যে কোনো শহরে বসবাস করে একজন মানুষ তার জীবন কিভাবে জীবনযাপন করতেছে তা তোমাদের এখানে লিখতে হবে। তো দেখো, তোমরা এভাবে লিখতে পারো যে শিকার ও সংগ্রহ যুগে মানুষ আত্মরক্ষার জন্য দলবদ্ধভাবে বসবাস করত। এরপর 2024 সালে শহরে মানুষের জীবনযাপন আধুনিকতায় পরিপূর্ণ, তারা আধুনিক সংস্কার মুক্ত এখানে সংস্কার যুক্ত হবে এবং বাস্তব দৃষ্টিভঙ্গি লালন করে। তো এইভাবে অনেকগুলো এখানে তোমাদের পয়েন্ট দিয়ে রেখেছি, তোমরা এগুলো অবশ্যই তোমরা পড়ে নেবা। তো এর জন্য আমি তোমাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা এগুলো তোমাদের মোবাইল স্ক্রিন থেকে দেখে দেখে তোমরা তোমাদের খাতায় তুলে নিতে পারো এবং তোমরা এখান থেকে এই ছকটি পূরণ করতে পারো। আশা করি তোমরা এগুলো পড়েছো এবং খাতায় তুলে নিয়েছো। চলো তারপরে তোমাদের বইয়ে কোন কাজগুলো করতে হবে সেগুলো দেখে নেই। এরপরের কাজটি হচ্ছে তোমাদের অনুশীলনী কাজ। এখানে বলা আছে প্রাচীন গ্রিস ও আমাদের দেশের কাঠের জাহাজের পার্থক্য খুঁজে বের করো এবং সেগুলো মিল অমিল সেগুলো তোমাদের লিখতে হবে, সেই পার্থক্যগুলো তোমাদের লিখতে হবে। তো এটি করার জন্য তোমরা এভাবে লিখতে পারো যে প্রাচীন ব্রিজ ও আমাদের দেশের কাঠের জাহাজের পার্থক্য খুঁজে বের করা হলো। এরপর তোমরা একটি ছক আঁকবা বা টেবিল আঁকবা, সেখানে এই প্রথমে থাকবে তোমাদের সে মিল এবং পরবর্তীতে তোমরা সেগুলোর অমিল এখানে লিখবা। তো এটি কী রকম হতে পারে, যেমন প্রাচীন গ্রিস এবং আমাদের দেশের জাহাজগুলো উভয়ই কাঠ দ্বারা নির্মিত। দেখো, এগুলো হচ্ছে মিল এবং অমিল কি, প্রাচীন গ্রিসের জাহাজগুলো বলা হতো ট্রিয়েম। এরপর জাহাজগুলো যুদ্ধ, বিগ্রহ, বাণিজ্য এবং যোগাযোগের কাজে ব্যবহৃত হতো। এরপর গ্রিসের জাহাজগুলো 3টি স্তর বা সারির বৈঠা এবং একক পাল্লাযুক্ত ছিল, যা আমাদের দেশের কাঠের জাহাজগুলোতে দেখা যায় না। তো এগুলো হচ্ছে তোমাদের মিল এবং অমিল। তো তোমরা এগুলো খাতায় তুলে নাও, আমি তোমাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা এগুলো খাতায় তুলে নাও এবং তোমরা এই যে কাজগুলো রয়েছে তোমরা যখন খাতায় তুলে নেবা পরবর্তীতে এগুলো তোমরা আর ভুলে যাবে না। তো দেখো, আশা করি তোমরা এগুলো তুলে নিয়েছো। এবার আমরা তোমাদের পরবর্তী যে কাজ রয়েছে সেখানে কি করতে হবে চলো আমরা সেটা দেখে নেই। তো দেখো, আমরা স্ক্রল করে দেখে নেই। এখানে দেখো তোমাদের আরও একটি এখানে ছক দেওয়া রয়েছে। এখানে বলা আছে প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও গ্রিক সভ্যতার সমাজ ব্যবস্থা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের অবস্থান ও ভূমিকা নির্ণয় করে নিচের ছকটি পূরণ করি। দেখো, এই যে ছকটি রয়েছে তোমাদের এই ছকটি পূরণ করতে হবে। তো এই ছকটি তোমরা কীভাবে পূরণ করবে, তো এখানে এভাবে তোমরা পূরণ করতে পারো যে প্রাচীন মিশর
মেসোপটেমিয়া ও গ্রিক সভ্যতার সমাজ ব্যবস্থা নিয়ে বিভিন্ন পেশার মানুষের অবস্থান ও ভূমিকা নির্ণয়। এখানে তোমরা প্রাচীন মিশরীয় সমাজ, বিভিন্ন পেশার মানুষের অবস্থান, যেমন শাসক, পুরোহিত, অভিজাত শ্রেণী, বিত্তবান, ভূমি মালিক, এরপর বণিক, কারিগর, শ্রমশিল্পী, শ্রমিক, কৃষক ও দাস। এরপর এদের ভূমিকা, তো এগুলো তোমাদের এখানে তোমরা একাই দেখে নাও। যেমন এখানে ফারাও রাজ্য শাসন করতেন, সকল সম্পদ, প্রশাসনিক ক্ষমতা ও অন্যান্য সুবিধা ভোগ করতেন, এগুলো। তো আমি সবগুলো পড়বো না, এতে করে ভিডিওটি অনেক লম্বা হবে। আমি সব কিছুরই তোমাদেরকে একটু একটু করে বলে দিচ্ছি এবং তোমরা অবশ্যই তোমাদের মোবাইল স্ক্রিন থেকে এগুলো তোমরা তুলে নেবা। তো চলো তারপরে কি করতে হবে দেখে নেই। তো এখানে দেখো আরেকটি টেবিল দেওয়া রয়েছে বা ছক দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন সময়, বিভিন্ন সমাজ এবং রাজনৈতিক অবস্থা এখানে তুলে ধরতে বলা হয়েছে। তো এই ছকটি তোমরা কীভাবে পূরণ করবা দেখো, তার নিচেই এই ছকটির সমাধান দিয়ে রেখেছি। তো এখানে বিভিন্ন সময়, যেমন ৫ম শতাব্দী, ৭ম শতাব্দী এবং ১০ম শতাব্দী। তো এই যে শতাব্দীগুলো রয়েছে তার বিভিন্ন যে সমাজ রয়েছে, যেমন রোম সাম্রাজ্য, সামন্তবাদ, এরপর সপ্তম শতাব্দীতে রয়েছে মুসলিম ধর্মীয় ব্যবস্থা, পারস্য সাম্রাজ্য, এরপর ১০ম শতাব্দীতে রয়েছে ইউরোপ কেন্দ্রিক খ্রিস্টীয় ধর্মীয় সমাজ, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, তারপরে হচ্ছে ইসলাম ধর্মীয়, এরপর চীনা সাম্রাজ্য, রাষ্ট্রকেন্দ্রিক সমাজ ব্যবস্থা, এগুলো। এবং তোমরা এখানে রাজনৈতিক যে তার অবস্থাটা আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা এগুলো অবশ্যই পড়ে নেবা। যেমন ৫ম শতাব্দীতে তোমাদের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, যে পূর্ব রোমান সাম্রাজ্যের অবসান হয়। রোমান সাম্রাজ্যবাদের এই পতনের ফলে সমাজ ব্যবস্থাতেও বড় পরিবর্তন আসে। সামন্তবাদের উদ্ভব হয়। এ সময় রোমসহ ইউরোপের বিভিন্ন অংশে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রচার ও প্রসার ঘটে। নতুন এই ধর্মের প্রভাবে পোপতত্ত্ব ও মঠতন্ত্র নামে নতুন কিছু ধর্ম, সাংস্কৃতিক প্রথা এবং প্রতিষ্ঠানের উদ্ভব হয়। সমাজে পোপ ধর্মগুরুদের প্রভাব বেড়ে যায়। প্রায় ১০০০ বছর ইউরোপের সমাজ ও সংস্কৃতিতে খ্রিস্ট ধর্মের এই আধিপত্য বজায় ছিল। তো আমি আবারও বলছি, আমি সবগুলো তোমাদেরকে পড়ে দেব না, তোমরা অবশ্যই তোমরা মোবাইল স্ক্রিন থেকে এগুলো পড়ে নেবা, তোমরা পজ করে এগুলো পড়ে নেবা। ওকে, দেখো তার পরবর্তীতে তোমাদের কোন কাজগুলো করতে হবে সেগুলো দেখে নেই। এরপর তোমার এখানে কাজ রয়েছে যে প্রথমে আমরা অনুসন্ধানের জন্য একটি প্রশ্নমালা তৈরি করব। নিচে একটি নমুনা দেয়া আছে, এটির মতো করে তারা দলে বসে আলোচনা করে প্রশ্নমালা চূড়ান্ত করব। তো এখানে তোমাদের যে প্রশ্নগুলো যেমনভাবে দেয়া রয়েছে এভাবে তোমাদের আরও প্রশ্ন তৈরি করতে হবে। তো এগুলো কিভাবে তৈরি করবে চলো আমরা দেখে নেই। তো দেখো তোমরা প্রশ্নমালা দেবে, এরপর তোমাদের প্রশ্নগুলো এইভাবে তৈরি করবে। যেমন, মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার মানুষের পেশা কি কোনো পরিবর্তন হয়েছিল, কেন? এরপর, মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকায় অবকাঠামো কোনো পরিবর্তন হয়েছিল কি, সেগুলো পরিবর্তন হলে কী ধরনের পরিবর্তন ও কেন, সেগুলো লিখতে হবে। তো এরকমভাবে তোমাদের এখানে পয়েন্ট আকারে তোমাদের প্রশ্ন তৈরি করে দিয়েছি। আশা করি তোমরা এগুলো দেখে নিবা এবং এ অনুযায়ী তোমাদেরকে কিন্তু সাক্ষাৎকার নিতে হবে। তো সাক্ষাৎকার তোমরা এভাবে নিতে পারো যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আজিমপুর এলাকায় যারা স্থানীয় বা স্থায়ী বাসিন্দা ছিলেন এবং যাদের বয়স তখন কমপক্ষে ১৫ বছর ছিল, এরকম ১০ জনের কাছ থেকে আমরা প্রশ্নমালা ব্যবহার করে তথ্য সংগ্রহ করেছি। তথ্য সংগ্রহের আগে উত্তরদাতার অনুমতি নিয়েছি। এরপর তোমরা সাক্ষাৎকারটি এভাবে দিবা। তো সেখানে তার নাম থাকবে, অর্থাৎ যিনি সাক্ষাৎকার গ্রহণ করবেন। এরপর তার যার কাছ থেকে সাক্ষাৎকার নেবা, তো তার নাম এখানে থাকবে, তার বয়স এবং তার পেশা কী এবং তার যে গ্রাম রয়েছে সেটি দেবা এবং সেখানে সাক্ষাৎকারের সময় এবং স্থান নির্ণয় করবা এবং সাক্ষাৎকার গ্রহণকারী কে এই সাক্ষাৎকার গ্রহণ করতেছে তো এভাবে দেবা, রিফাত, মৌমিতা, শিউলি, আসাদ, রায়হান, অহলা, এভাবে তোমরা তোমাদের নামগুলো দিতে পারো। এরপর তোমাদের জন্য একটি নমুনা সাক্ষাৎকার এখানে আমি দিয়ে রেখেছি, আমি সবগুলো পড়বো না, আমি আবার বলছি তোমাদেরকে, জাস্ট অল্প একটু করে বলতেছি, তোমরা সম্পূর্ণ তোমাদের মোবাইল স্ক্রিন থেকে দেখে নিবা।
তো তোমরা এটিও দেখে নাও। এখানে তোমাদেরকে খুব ভালোভাবে এর সাক্ষাৎকার গ্রহণকারী এবং উত্তরদাতা যে রয়েছে, এই যে তাদের প্রশ্ন এবং উত্তরগুলো এখানে সুন্দরভাবে আমি তোমাদের জন্য দিয়ে রেখেছি, তোমরা এগুলো দেখে নাও। আশা করি তোমরা এগুলো তুলে নিয়েছো। তো এই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের যে সকল কাজ রয়েছে। তো এই কাজগুলোর সমাধান আশা করি তোমরা আমার এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হও। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কোনো সমস্যা হয় কি না, এবং তোমাদের মতামত সব কিছুই কমেন্টে জানাবা। এবং তোমাদের যে অধ্যায় ভিত্তিক যে তোমাদের সমস্যার সমাধান, তা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো টিল দেন সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।